2000 বছর আগের জেরুজালেমের ঐতিহ্যবাহী সেকেন্ড টেম্পল হঠাৎ করে জেগে উঠল। ধানমন্ডির এক লেকে হঠাৎই একদিন পাওয়া গেল বস্তায় মোড়ানো ছিন্ন মস্তক একটা লাশ। একই সময়ে ডক্টর জামান সারোয়ার হয়ে গেলেন নিখোঁজ এবং ধারণা করা হলো এ লাশটা তারই। আসলেই কি তাই? প্রফেসর স্যামুয়েল জনসন, নিপাট নিরীহ এক ভদ্রলোক, 80-র দশকে হঠাৎ করে তার জীবনটা পরিবর্তন হয়ে গেল। এই গল্পটা প্রফেসর স্যামুয়েল জনসনের, এই গল্পটা ডক্টর জামান সারোয়ারের, এই গল্পটা মাসাদিও হায়দারার, সেই আফ্রিকার এক সাধারণ মানুষ যার প্রাণপ্রিয় 2 সন্তানকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র চকলেটের দাম কম রাখার জন্য, কোকোর খেতে বিনামূল্যে কাজ করানোর জন্য। এই গল্পটা ইফতেখারের, উত্তাল সমুদ্র পেরিয়ে যে এক দিঘির মতো শান্ত জীবন চেয়েছিল, কিন্তু আসলেই কি সে পেয়েছে? এই গল্পে স্বার্থ আছে, প্রেম আছে, আছে সংঘাত, আছে বিশ্বাসঘাতকতা, সবকিছু মিলিয়ে এক অনন্য অসাধারণ গল্পে পরিণত হয়েছে। আজকে যে বইটা নিয়ে আমরা কথা বলবো তা হলো এখনো ঘোড়ার চাল বাকি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা যে 2টা বই নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখনো ঘোড়ার চাল বাকি। তো এইটা অনেক আগে পড়েছিলাম, গত বছরের মাঝামাঝি পর্যায়ে শুরু করেছিলাম। প্রথম বইটা পড়া শেষ করে নিয়ে 5 মিনিটের মতো একটা শর্ট ভিডিও দিয়ে আলোচনা করেছিলাম। তারপরে সেকেন্ড বইটা পড়েছি এবং সেকেন্ড বই পড়ার পরে একটা লম্বা সময় লাগলো পুরা বইটা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। মেইনলি 2টা কারণে সময় লেগেছে। প্রথম কারণ হচ্ছে যে আমি সেকেন্ড বইটা পড়ার পরে প্রথম বইটাতে যেরকম জিনিস এক্সপেক্ট করছিলাম সেকেন্ড বইতে এক্স্যাক্টলি বা হুবহু সব জিনিস পাই নাই। সো সেই দিক থেকে আবার প্রথম বইটা একটু ঘেটে দেখতে হয়েছে এবং আমার প্ল্যান ছিল যে এই 2টা বই মিলিয়ে পুরো গল্পটা মিলিয়ে একটা ইন ডিটেলসে আলোচনা করব। কেন? তার কারণ হচ্ছে আমাদের দেশে সাধারণত মৌলিক এসপিওনাজ লেখা অনেক কম, অনেক কম মানে খুবই কম। তার সাথে এই 2টা বই শুধুমাত্র এসপিওনাজ জনরার না, এর সাথে সামাজিক উপন্যাসের অনেক সুন্দর সুন্দর এলিমেন্ট রয়েছে। শুধুমাত্র এসপিওনাজ স্টোরি বা ডিটেকটিভ স্টোরি বা থ্রিলার গল্প বললে এই 2টা বইয়ের সাথে অবিচার করা হবে। তাই এই কয়েকটা ব্যাপার নিয়ে ইন ডিটেলস আলোচনা করার আমার প্ল্যান ছিল, যার কারণে সময় লাগতো, ওই সময়টা পাচ্ছিলাম না। এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমার পরীক্ষা চলছিল, ওই পরীক্ষার মাঝখানে আমি চাচ্ছিলাম না যে তাড়াহুড়া করে এই চমৎকার 2টা বই নিয়ে আলোচনা করি। একটু সময় নিয়ে একটু চিন্তা ভাবনা করে এই 2টা বই নিয়ে আলোচনা করার আমার প্ল্যান ছিল। তো যদি আমরা এই বইয়ের গল্পের শুরুটা চিন্তা করি, একেবারে প্রথম বইটাতে প্রথম পরপর 6টা অধ্যায়ে 6টা ভিন্ন ভিন্ন সিনারিও চিন্তা করা হয়েছে। তার মধ্যে একটা মানে ইফতেখারকে নিয়েই 2টা অধ্যায় ছিল। একটা অধ্যায় ইফতেখারকে তৃতীয় থার্ড পার্সন এর ন্যারেশনে রাখা হয়েছে এবং আরেকটা অধ্যায়ে উত্তম পুরুষের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। তো এই জন্য আমি আলাদাভাবে সেপারেটলি 6টা অধ্যায় বললাম। প্রথম অধ্যায়ে জেরুজালেমের হচ্ছে একটা প্রাচীন কালের একটা গল্প বলা হয়েছে। এই গল্পের সাথে এই বইটার সম্পর্ক কি? হু নোজ? এই প্রথম বইটা পড়ে নিয়ে ওই গল্পের সাথে এই প্রথম ওই জেরুজালেমের সাথে এই গল্পটার আমি সম্পর্ক পাইনি। সেকেন্ড বইতে গিয়ে এর উত্তরটা রয়েছে। এরপরে সেকেন্ড অধ্যায়ে কি রয়েছে? সেকেন্ড অধ্যায়ে রবার্ট প্যাটিনসন নামে একজন ব্যক্তির কথা বলা হয়েছে। স্কুল শিক্ষক, তার এক ছাত্র হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। কেন? গল্পের সাথে সম্পর্ক কি? এক্সপ্লেইন করা হয় না, এটা সেকেন্ড বইতে গিয়ে এক্সপ্লেইন করা হয়েছে। 3 নাম্বার অধ্যায়ে গিয়ে আমরা দেখেছি যে হচ্ছে এফবিআই এর ডিরেক্টর জেফরি আর্চার, সে বাড়ি ফিরছিল ক্লান্ত হয়ে। হঠাৎ করে তাকে ইমার্জেন্সি নোটিসে বা ইমার্জেন্সি বেসিসে অফিসে ডাকা হলো, সে আবার অফিসে গেল। কেন? কোনো উত্তর নেই। দ্বিতীয় বইতে গিয়ে এটার উত্তরটা রয়েছে। তারপরে চতুর্থ অধ্যায়ে এসে নিয়ে ইফতেখার আমাদের এই গল্পের মূল চরিত্র, সে হচ্ছে দ্য সিক্রেটস নামে একটা অর্গানাইজেশনে যোগদান করছে। এইটার ব্যাখ্যা ট্যাখ্যা সব পরবর্তীতে আছে। এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় এবং এইটাই হচ্ছে আমাদের দেশে হওয়া অপরাধের শুরুটা এখানে শুরু। এই পঞ্চম অধ্যায় শুরু। পঞ্চম অধ্যায়ে খুবই সাধারণ একজন ব্যক্তি, সে ধানমন্ডি লেক দিয়ে যাচ্ছিল,
একেবারে হচ্ছে সমাজের নিম্ন স্তরের মানুষ। তো সে হঠাৎ করে একটা বস্তা দেখে, তো বস্তাটা কৌতূহলবশত খুলে বস্তার ভিতরে একটা লাশ পায়, একেবারে গলা কেটে মেরে রাখা হয়েছে এমন একটা ব্যক্তির লাশ। এবং একই সাথে হচ্ছে কিবরিয়া নামে একজন পুলিশ অফিসারের কথা বলা হয়েছে, যার কাছে একজন নারী এসে বলছে যে তার হাজবেন্ড ডক্টর জামান সারোয়ার নিখোঁজ হয়েছে। তো খুব সহজেই বোঝা যাচ্ছে যে দুইটা একই গল্পে যেহেতু দুইটা একই অধ্যায়ে যেহেতু দুইটা চরিত্র দুইটা ঘটনা ভিন্ন ঘটনা আনানো হয়েছে, তার মানে হয়তো বা এই লাস্টে ডক্টর জামান সারোয়ারের। আসলে কি তাই? এইটার উত্তর খুঁজতে খুঁজতেই সেকেন্ড বইতে গিয়ে ওই উত্তরটা প্রবলভাবে পাওয়া যায়। এবং 6 নম্বর অধ্যায়ে উত্তম পুরুষে বর্ণনা করা হয়েছে যে আমি নামে একটা চরিত্র কেন সে আর্মিতে জয়েন করতে চায়, আর্মি অফিসার হতে চায়। সেই আইএসএসবিতে যখন যারা আইএসএসবি দিয়েছেন তাদের হয়তো বা এই অভিজ্ঞতাটা হয়েছে। আইএসএসবিতে যেরকম সাইকোমেট্রিক একটা অ্যানালাইসিস করা হয়, বা খুব সহজ ভাষায় বলতে গেলে ওখানে যে সাইকোলজিস্টরা যেরকম প্রশ্ন করে সেরকম একটা প্রশ্ন, যে তুমি কেন আর্মিতে জয়েন করতে চাও। এটার এইখান থেকেই মূলত শুরু হয় যে কেন আর্মিতে জয়েন করতে চায়। এবং এর সাথে সাথে আমরা ইফতেখারের মানে মানবিক জগতে বা হচ্ছে তার মনের ভেতরে আমরা ঢুকে যাই, এবং এখানে এসে নিয়েই গল্পের মূল সৌন্দর্যটা শুরু হয়। দেখেন, এসপিওনাস গল্পে খুব সুন্দর ব্যাখ্যা যে প্রয়োজন, সুন্দর বলতে আমি প্রাকৃতিক সৌন্দর্য এবং সামাজিক সৌন্দর্য এবং কবির মতো করে জীবনটাকে দেখার যে বর্ণনাটা, এই বর্ণনার কথা বলছি। এই বর্ণনাটা কিন্তু নেসেসারি না, বাট এই গল্পে সেই অদ্ভুত জিনিসটাই ঘটানো হয়েছে। এই গল্পে যেরকম খুন, বিশ্বাসঘাতকতা, এরকম নৃশংস ব্যাপার রয়েছে, তার সাথে এই গল্পে আমরা রোম্যান্টিক অনেক জিনিসগুলো পেয়েছি। এখনকার রোম্যান্টিসিজম না, 90s-এর যে রোম্যান্টিসিজম সেইটা। একই সাথে এই গল্পে আমরা সামাজিক উপন্যাসের অনেকগুলো এলিমেন্ট পেয়েছি। একই সাথে এই গল্পে কবির মতো করে অনেক বর্ণনা পেয়েছি আমরা। এবং এটা খুব অবাক করা ব্যাপার না, মানে লেখকের জন্য। কারণ একেবারে বইয়ের লাস্টের যদি আপনি লেখকের জীবনটা দেখেন, এখানেই বলা হয়েছে যে তিনি যেন অনেকটা 30 বছর আগে জন্মালে ভালো হতো। তার চিন্তাধারা ওরকম। রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন, বেলা বোস্কের কাহিনী নিয়ে তিনি বিমগ্ন থাকেন। এই প্রভাবটা লেখনীতে খুব প্রকটভাবে ফুটে উঠেছে, এবং এই জিনিসটা আমার কাছে পার্সোনালি অনেক পছন্দ হয়েছে, যে সোললি অ্যাকশনের গল্প না এটা। এটা শুধুমাত্র ইফতেখারের গল্প না। এই বইতে যতগুলো সেকেন্ড চরিত্র, যতগুলো পার্শ্ব চরিত্র আনা হয়েছে, সবগুলো পার্শ্ব চরিত্রের জীবনকে খুবই শৈল্পিক উপায়ে, খুবই কাব্যিকভাবে উপস্থাপন করা হয়েছে। এবং এই জায়গাটাতেই আমার কাছে মনে হয়েছে যে এই বইয়ের সার্থকতা। মৌলিক এসপিওনাস থ্রিলার তো একেবারেই আমাদের দেশে কম, তারপরেও এরকম সুন্দর বর্ণনা, নান্দনিক বর্ণনার গল্প আরো একেবারে কম। এ হচ্ছে গল্পটার মূল সিনাপস। এবার যদি হচ্ছে আমরা পুরা বইটা নিয়ে যদি একটু আলোচনা করা স্টার্ট করি, এই প্রথম বইটা নিয়ে যদি একটু বলি, প্রথম বইতে 3টা সেপারেট ডিটেকটিভ স্টোরি প্যারালালি চলছে, মানে 3টা সেপারেট রহস্যর তদন্ত প্যারালালি চলতেছিল, এবং পরবর্তীতে গিয়ে কয়েকটার আমরা এই বইতে সমাধান পাই। এই বইতে হচ্ছে ইফতেখার মেইনলি তদন্ত করে ওই যে মাথা কাটা লাশ, সেটার তদন্ত করে, তদন্তের নামে। এর সাথে আরো সেপারেট 2টা তদন্ত ছিল। তো 2-3টা তদন্ত একসাথে চলছিল, এবং ইন দ্য মিন টাইম মাঝখানে আমরা মানে ওই যে ফ্ল্যাশব্যাক যেরকম দেখি না আমরা মুভিতে, সেরকম মাঝখানে আমরা ইফতেখারের অতীত জীবনের গ্লিমস পাচ্ছিলাম। এবং এই অতীত জীবনের গ্লিমস যখন বর্ণনা করা হচ্ছিল, তখন ইফতেখারকে ওই কাঠখোট্টা মানুষ আর মনে হচ্ছিল না। তাকে মনে হচ্ছিল যেন একটা ভবঘুরে কোনো একটা মানুষ, ভবঘুরে চিন্তাশীল কোনো একটা মানুষ, অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে সে চিন্তা করে। এবং সে হচ্ছে ওই যে হয় না ছন্ন ছাড়া মানুষরা, একা একা একাকিত্বে ভোগা মানুষরা যেরকম, ইফতেখার হচ্ছে সেরকম। এবং এই বইয়ের আরেকটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার কি, আমরা যেরকম হচ্ছে মানে আমি যে জিনিসটা অনেক বেশি কমপ্লেন করি সেটা হচ্ছে প্লট আর্মার। দেখা যায় যে গল্পের মূল চরিত্র তাকে যেন মারা যায় না, সে হচ্ছে কোনো সময় ভালনারেবল থাকে না, সে হিরো মানে একদমই হিরো, কোনো লজিক ছাড়াই হিরো হয়। কিন্তু এই বইতে আমরা দেখেছি যে ইফতেখারের ভালনারেবিলিটিটা
ইফতেখারকেও যে হচ্ছে বোকা বানানো সম্ভব, মূল চরিত্র তাকেও যে হচ্ছে বোকা বানানো সম্ভব, এবং বরঞ্চ এরকম দেখা গেছে যে ইফতেখারের চরিত্রের দৃঢ়তার চেয়ে আমরা তার চরিত্রের দুর্বল দিকটাকে বেশি দেখেছি। প্রথম বইটার কথা বলছি আমি, সেকেন্ড বই থেকে আমরা উল্টা সিনারিও দেখবো। এবং এখানে আমরা দেখেছি যে কিভাবে তার পরিবারকে নিয়ে ব্ল্যাকমেল করে ইফতেখারকে দিয়ে অপরাধ করানো সম্ভব হয়। একই সাথে ইফতেখারের ভালনারেবিলিটি নিয়ে কিভাবে ইফতেখারকে বোকা বানানো যায়, এবং একই সাথে ইফতেখার নিজে যখন অভিযানে যায় তখন কিভাবে তার নিজের বোকামিতে অভিযানটা প্রায় ব্যর্থ হয়ে যেতে যেতে লাগে, বা হচ্ছে তার নিজের বোকামির জন্য অন্য একজন নিরীহ মানুষের মৃত্যু হয়। এবং শুধুমাত্র যে মৃত্যু পর্যন্ত থেমে থাকা হয়েছে ব্যাপারটা এরকম না, যার মৃত্যু হয়েছে, এই জায়গাটাতেই গল্পের সৌন্দর্য, যার মৃত্যু হয়েছে তার ওই মৃত্যুটাকে এমন ভাবে বর্ণনা করা হয়েছে যেন আপনি রিলেট করতে পারবেন এবং আপনার প্রকৃতপক্ষে খারাপ লাগবে, ওই মৃত্যুটার জন্য আপনি কষ্ট অনুভব করবেন, মৃত ব্যক্তির জন্য, তার পরিবারের জন্য আপনি কষ্ট অনুভব করবেন, এরকম ভাবে বর্ণনা করা হয়েছে। এবং এই মানে এই বইয়ের ভালো পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। সেকেন্ড আরেকটা ভালো পয়েন্ট হচ্ছে এই গল্পে যতগুলো পার্শ্ব চরিত্র আনা হয়েছে সবগুলো পার্শ্ব চরিত্রের চরিত্রায়নটা একেবারে মোস্ট পারফেক্ট ওয়েতে করা হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে, এটা আমি অনেকবার বলি, যে পার্শ্ব চরিত্রর যদি কোনো ট্র্যাজেডি হয়, ওই ট্র্যাজেডিটা আমরা তখন রিলেট করতে পারবো যখন ওই পার্শ্ব চরিত্রকে আমরা নিজেদের জায়গা থেকে অনুভব করতে পারবো। এই বইটাতে মোটামুটি প্রায় 3-4টা পার্শ্ব চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো অনেক বেশি রিলেট করতে পেরেছি আমরা। কেন রিলেট করতে পেরেছি তার কারণ সেভাবেই বর্ণনা করা হয়েছে। এমনকি এই বইটাতেও যে বললাম যে 90s-এর রোম্যান্টিসিজমটা নিয়ে আসা হয়েছে, শুধুমাত্র কিন্তু মূল চরিত্রের না, শুধুমাত্র যে ইফতেখারের রোমান্টিক জীবনটা নিয়ে আলোচনা করা হয়েছে ব্যাপারটা এরকম না, পার্শ্ব চরিত্রের রোমান্টিক জীবনটা নিয়েও আমরা আলোচনা করতে দেখেছি। এখানে খুবই সাধারণ, খুবই অতি সামান্য এক সৈনিকের নববধূ নিয়েও আমরা আলোচনা দেখেছি, যেখানে নববধূর কাছে সে প্রতিজ্ঞা করেছিল যে সে ফিরে আসবে, কিন্তু কোনো একটা অপারেশনে গিয়ে সে মারা যায়। এবং এরকম ভাবে বর্ণনা ছিল, এবং এই জায়গাটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে যখন ওই খুব সম্ভবত রুহুলের যখন হচ্ছে দাফন করা হচ্ছিল বা জানাজা হচ্ছিল, দাফন করা হচ্ছিল যখন, তখন সেখানে তার বাবা মা কান্না করছিল ঠিকই, কিন্তু তার সদ্যমাত্র বিবাহিত একেবারে মানে খুবই অল্প বয়সের এক তরুণীর নববধূর একটা অভিমানের ব্যাপার বর্ণনা করা হয়েছে, যে সে কষ্ট পেয়েছে সত্যি, সে কান্না করছে না, তার চেহারায় বরঞ্চ অভিমান রয়েছে, যেন কেউ তার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে, যেন কেউ তার কাছে ফিরে আসবে বলে প্রতিজ্ঞা করেও ফিরে আসেনি, যেন তার পুতুল খেলার ঘরকে পুতুল খেলার সঙ্গীকে কেউ কেড়ে নিয়ে গেছে। মানে এই যে এরকম বর্ণনা না আপনি হচ্ছে খুব সহজে এসপিওনাজ গল্পে বা হচ্ছে একেবারে দুমদুমার অ্যাকশন প্যাকড গল্পে এক্সপেক্ট করবেন না, বাট এই বিষয়টাই এই বইতে ছিল এবং এই জায়গাটাকেই আমি অনেক পছন্দ করেছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই গল্পে সামাজিক উপন্যাসের অনেকগুলো এলিমেন্ট ছিল, এবং ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক এবং সামাজিক পর্যায়ে একটা মানুষ কিরকম থাকে এবং একটা মানুষ কি কি সংঘাত ফেস করে, এই ব্যাপারটা এই বইতে ছিল। এবং চতুর্থ আরেকটা ভালো লাগার দিক যদি না আমরা আলোচনা করি, তাহলে এই বইয়ের বর্ণনা এবং স্টোরি টেলিং অসাধারণ হয়েছে। এটা নিয়ে অলরেডি অনেকবার বলেছি, শুধুমাত্র যে পার্শ্ব চরিত্র রোম্যান্টিসিজম এবং সামাজিক উপন্যাসের ব্যাপারগুলো ছিল ব্যাপারটা এরকম না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে রিয়ালিজমের অনেক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। কিরকম, মানে একটা জায়গাতে খুব সহজ একটা বর্ণনা ছিল যে এরকম, যে ওই যে অনেকগুলো গাড়ি যায় এবং অনেকগুলো গাড়ি পাস করে চলে যায়, তো সবগুলো গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা নোটিস করতে পারে না। এখন কোন একটা চরিত্র, আমি পুরোটা বলতে যাচ্ছি না, স্পয়েল হয়ে যাবে। এইটা কিন্তু বাস্তব, যে আমরা অনেক সময় গল্পে দেখি যে ঠিক আছে 4-5টা গাড়ি গেছে, সবগুলো গাড়ির নাম্বার মুখস্থ করে রেখেছে, অথবা একটা গাড়িও গিয়েছে সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার মুখস্থ করে রেখেছে। এটা কি বাস্তবে হয়? বাস্তবে কিন্তু হয় না। তো এই যে খুবই সামান্য একটা ব্যাপার, কিন্তু এইটাকেই হচ্ছে বাস্তবতার সাথে বইটাকে এনে দিয়েছে। আবার ধরেন বস্তিতে খুনের কথা যখন বলা হচ্ছে, তখন দেখা গিয়েছে যে বস্তিতে মানে একটা বদ্ধ ঘরে বাহির থেকে তালা দেওয়া এবং কোন একটা কারণে চাবিটা ঘরের ভেতরে পাওয়া যায়। তা আমি প্রথমে চিন্তা করছিলাম যে আচ্ছা, চাবি ঘরের ভেতরে থাকলে তালা কিভাবে দিল, কারণ এখনকার যে মডার্ন তালা, স্টিলের তালাগুলো তো চাবি ছাড়া তালা বন্ধ করা যায় না, খোলাও যায় না।
কিন্তু একটু মনে করে দেখেন যে একটা সময় এবং পুরোনো আমলের এবং ওই যে কম দামি যে তালাগুলো আছে, পুরোনো আমলে না, কম দামি তালাগুলো কিন্তু চাবি ছাড়াও লাগানো যায়। চাবি দেখেন তালাটা চাপতে খট করে লেগে যায়। তো বস্তিতে কোন ধরনের তালা থাকবে? কম দামি তালাই তো থাকবে। তো এই যে খুবই সামান্য ব্যাপার, খুবই ছোট ছোট পয়েন্টের দিকেও যে নজর রাখা হয়েছে, এই ব্যাপারটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং ওই যে সেকেন্ডারি রোম্যান্টিসিজমের কথা বললাম না, ওই সেকেন্ডারি রোম্যান্টিসিজম যেরকম ছিল, ওই পার্শ্ব তিনটা চারটা চরিত্রের তিনটা চারটা প্রেমের যেরকম গল্প ছিল, এবং ওই প্রেমের গল্পের সফলতা যেরকম ছিল, ব্যর্থতাও ঠিক সেরকমই ছিল। এবং একই সাথে আমার কাছে মনে হয়েছে যে গল্পের কন্টিনিউশনটাও বেশ ভালো। প্রথম বইটাতে এসে নিয়েছে আমরা একটা চরিত্র লক্ষ্য করেছিলাম, লায়লা শামস নামে একজন নারীকে হচ্ছে বিদেশে নারীকে হচ্ছে ইফতেখার বাঁচায়, এবং ওখানে বলা ছিল যে লায়লা শামসকে লাগবে, পরবর্তীতে কোনো একটা সময় গিয়ে লায়লা শামসকে লাগবে। তো আমি অবশ্যই এটা মার্ক করে রেখেছিলাম যে কোথায় লাগবে। সেকেন্ড বইটা যখন আমি পড়েছি, তখন সেকেন্ড বইয়ের একেবারে লাস্টে গিয়ে লায়লা শামসের সে আবার পুনরুত্থান হয়েছে এবং তাকে সত্যি প্রকৃতপক্ষে ইফতেখারের লেগেছে, মানে প্রয়োজন হয়েছে। তো এই যে গল্পের ছোটখাটো মাইনুট ব্যাপারের কন্টিনিউশনটা, এই ব্যাপারটা অনেক ভালো ছিল। এবং আমার কাছে মনে হয়েছে যে এই গল্প বানানোর সময় যতগুলা এলোমেলো বিচ্ছিন্ন সুতো ছিল, সবগুলো সুতোকে এক জায়গায় আনা হয়েছে। সবগুলো সুতোকে এক জায়গায় আনার ব্যাপারটা যে পারফেক্ট হয়েছে ব্যাপার আমি বলবো না, বাট সবগুলো সুতোকে এক জায়গায় আনা হয়েছে। অ্যাটলিস্ট এই দিক থেকে অ্যাটেনশন টু ডিটেল ছিল। এবং আমার কাছে মনে হয়েছে যে লেখক অনেক চেষ্টা করেছেন যে কোনো যেন লুজ এন্ড না থেকে যায়, এই ব্যাপারটা প্রশংসনীয়। এবং লাস্ট যে পয়েন্টটা বলবো, যে পাতার পর পাতা মনোমুগ্ধ হয়ে পড়ে গিয়েছি। গল্পের এন্ডিংটা চমৎকার হয়েছে, এবং হ্যাপি একটা এন্ডিং, তার সাথে স্যাড একটা এন্ডিং। যখনই আমি বলছি যে এই গল্পে অনেকগুলো চরিত্রকে পারফেক্ট ওয়েতে চরিত্রায়ন করা হয়েছে, তখনই এই গল্পের এন্ডিংটা ডিমান্ড করে যে সবগুলো চরিত্রের কি এন্ডিং হয়েছে সেটা। ঠিক তেমনই আমরা দেখতে পেরেছি যে ইফতেখারের পক্ষে এন্ডিংটা কিরকম হয়েছে, ব্যালান্সড। একেবারে গল্পের লাস্ট পর্যায়ে এসে নিয়ে এক তরুণ এবং তরুণীর কথা বলা হয়েছে, তাদের প্রেমের কথা বলা হচ্ছে। এই প্রেমটা ইফতেখারের জন্য, নাকি ইফতেখারের যে সহকারী ছিল তার প্রেম, নাকি অন্য যে সেকেন্ডারি রোম্যান্টিসিজম দেখছি তার জন্য, এটা বলা হয় নাই। এবং এটা পারফেক্ট মনে হয়েছে আমার কাছে, যে শুধুমাত্র যে ইফতেখারের একটা গুড এন্ডিং হবে ব্যাপারটা এরকম না, তার পার্শ্ব চরিত্রগুলোরও তো প্রেম নিয়ে যেহেতু আলোচনা করা হয়েছে, তাদেরও তো গুড একটা এন্ডিং দরকার। সেই দিক থেকে ওই লাস্ট প্যারাটা যেহেতু ভেগ রাখা হয়েছে, যে কোন চরিত্রের প্রেম নিয়ে আমি আলোচনা করছি বা কোন তরুণ তরুণী, আমরা আমাদের কল্পনা অনুযায়ী বসায় নিতে পারবো। তার আগের অধ্যায়ে স্যাড একটা এন্ডিং আছে। জামান সারোয়ারের কথা বলছিলাম না, জামান সারোয়ারের প্রেম নিয়েও এবং তার বিয়ে নিয়েও এই গল্পে অনেকগুলো সময় স্পেন্ড করা হয়েছে, এবং আমরা প্রকৃতপক্ষে রিলেট করতে পেরেছি। জামান সারোয়ার, তার স্ত্রী আদিবা, এবং আদিবার হচ্ছে আদ্রিতা মনে হয়, এবং তার বাবা আনোয়ার, তাদের ব্যক্তিগত জীবনের যে সংঘাত, এটা যেরকম উঠেছে, ঠিক তেমনি লাস্ট মোমেন্টে এসে জামান সারোয়ারের যে এন্ডিংটা, এই এন্ডিংটাও স্যাড লাগবে আপনার কাছে। এন্ডিংটা যুক্তিহীন এরকম, বরঞ্চ যুক্তিযুক্তই, বাস্তবে এরকমটাই হয়, কিন্তু আপনার মন খারাপ হবে। এই যে এন্ডিংটাতে দুই রকমের টোন পাওয়া যাচ্ছে, এই দুই রকমের টোনটাই গল্পটাকে আরেকটা ভালো পর্যায়ে নিয়ে গিয়েছে। এই হচ্ছে গল্পটার যতগুলো ভালো ব্যাপার সেইটা। এবার যদি আমরা গল্পের কয়েকটা আমার কাছে অড লেগেছে এরকম যদি কয়েকটা পয়েন্টে আসি, প্রথম পয়েন্ট হচ্ছে এই গল্পে প্রথম বইটা একেবারে নিখুঁতই মনে হচ্ছিল। প্রথম বইটাতে কোনো প্রবলেম লাগতেছিল না। ছোট্ট একটা মাইনিউট সমস্যা আমি গল্পের শেষের দিকে এসে পেয়েছি। গল্পের শেষের দিকে এসে বলা হচ্ছে যে প্রেরণা, গল্পের শেষের দিকে এসে বলা হচ্ছিল যে সে একজন নিউরোলজিস্ট। তার পরের লাইনে লেখা যে আমাকে মনের ডাক্তার বলা যেতে পারে, এবং মানুষের মনে কি রয়েছে বা কি চিন্তা করছে এইটা হচ্ছে সে খুব সহজে বুঝতে পারবে। এই যেরকম বলা হচ্ছে, আমি একজন নিউরোলজিস্ট, বলতে পারো মনের ডাক্তার, মানুষের চোখের দিকে তাকিয়ে তার মন আমি খুব ভালো করে পড়তে পারি। তো
তো আমি জানি আমার অডিয়েন্সে অনেকে আছেন যারা হচ্ছে মেডিকেলে পড়াশোনা করছেন, এই লাইনটা পড়ার পরে তাদের অন্তত ভ্রু একটু কুচকায় যাবে যে নিউরোলজিস্ট, মনের ডাক্তার না হয় মানলাম, কিন্তু চোখে তাকিয়ে মনের পড়া পড়ে ফেলবে, এটা কি নিউরোলজিস্ট পারে? এটার অ্যাপ্রোপ্রিয়েট টার্ম হবে সাইক্রিয়াটিস্ট। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস শিখাই, সাইকোলজিস্ট, সাইক্রিয়াটিস্ট, নিউরোলজিস্ট তিনটা সেপারেট টার্ম। সাইকোলজিস্ট যারা, তারা হচ্ছেন অনার্স কমপ্লিট করেছেন শুধুমাত্র সাইকোলজির পরে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি নামে একটা সাবজেক্ট আছে, সেটার উপরে তারা পড়াশোনা করেছেন, তারা কিন্তু ডক্টর না। সাইক্রিয়াটিস্ট যারা, তারা ডক্টর। আমাদের 4th ইয়ারে আমরা সাইক্রিয়াটি নিয়ে নর্মালি পড়ি, ওইখানে হচ্ছে হ্যালুসিনেশন, ডিলিউশন, তারপর হচ্ছে সাইকোসিস, নিউরোসিস, এগুলো নিয়ে নর্মালি পড়া হয় এবং ওইটা ট্রিটমেন্ট নিয়ে পড়া হয়। তো সাইক্রিয়াটিস্ট যারা, তারা হচ্ছে মেইনলি মন নিয়ে কাজ করে এবং সেটাকে কিভাবে ট্রিট করা যায় সেটা নিয়ে কাজ করে। আর সাইকোলজিস্টও কাছাকাছি প্রায় সিমিলার লেভেলে কাজ করে, বাট সাইকোলজিস্টের মেইন কাজটা থেরাপির দিকে যায়, আরো অনেক ছোটখাটো ব্যাপার আছে। নিউরোলজিস্ট সোললি নিউরন নিয়ে কাজ করবে, সেটা হতে পারে ব্রেইন অথবা স্পাইনাল কর্ড, মেইনলি ব্রেন, স্পাইনাল কর্ড, নার্ভ এন্ডিং, তারপরে হচ্ছে ওই সেন্সরি আর হচ্ছে মোটর ফাংশন, এইগুলা নিয়ে মেইনলি নিউরোলজিস্ট কাজ করে। নিউরোলজিস্ট কিন্তু ওই মনের, মানে চোখের দিকে তাকায় যে মন পড়ে ফেলার ব্যাপারটা, এটা নিউরোলজিস্টের সাথে সরাসরি যায় না, এটা সাইক্রিয়াটিস্টের সাথে যাবে। যেহেতু প্রেরণার ডক্টর, সো তাকে সাইকোলজিস্ট আমি বলবো না, সাইক্রিয়াটিস্ট বলতে পারি। বাট সেখানে কোমা নিয়ে আবার সে কাজ করবে না, সরি সরি কোমা নিয়ে আবার কাজ করবে না। তো এই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে একটু মিসিং হয়েছে। হ্যাঁ, এটা প্রেরণার নিজস্ব বৈশিষ্ট্য হইতে পারে, সে চোখের দিকে তাকিয়ে মন পড়তেই পারে, বাট এটা নিউরোলজিস্টের সাথে সরাসরি সম্পর্কিত হবে না। এটা ছোট একটা মাইনিউট ব্যাপার, বড় কোনো ব্যাপার না। এবার আসা যাক সেকেন্ড পার্টে। প্রথম গল্পের শেষের দিকে এসে নতুন একটা গল্পের ইন্ট্রোডিউস করা হয়েছিল, মাসাদিও হায়দারা নামে একটা চরিত্র। তার হচ্ছে 2 সন্তান ছিল, সে অনেক ভালোবাসতো তার 2 ছেলেকে, কিন্তু হঠাৎ করে একদিন আফ্রিকাতে, হঠাৎ করে একদিন তার 2 ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। সে হচ্ছে সেখানকার স্থানীয় কোনো পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পায় না। কোথায় কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় তার সন্তানকে? তার সন্তানকে হচ্ছে কোকো এর ফার্মে বা চাষ যেখানে করা হয় সেখানে নিয়ে যাওয়া হয়। কোকো কি জানেন? এই যে আমরা চকলেট খাই না, চকলেট যেই ফল থেকে হয় সেটাকে কোকো বলা হয়। চকলেটের দাম যতটুকু হওয়ার কথা, চকলেট যতটুকু চাষ করতে যে পরিমাণ পরিশ্রম হয়, তার তুলনায় চকলেটের দাম অনেক কম। হ্যাঁ, চকলেটের দাম অনেক কম। এই চকলেটের দাম কম রাখার জন্য চকলেট খেতে যাদেরকে কাজ করানো হয় তার অধিকাংশ হচ্ছে শিশু। তাদেরকে বিভিন্ন জায়গা থেকে, আফ্রিকাতে তো বিভিন্ন জায়গা থেকে কিডন্যাপ করে নিয়ে এসে অত্যাচার করে জোর করে তাদেরকে কোকোর ফার্মে করানো হয়, কাজ করানো হয়। এবং একটা চকলেট বানানোর প্রসেস কিন্তু অনেক লেন্দি। ওই কোকো গাছকে বড় করতে হয়, সেখান থেকে ফল হয়, ফল যখন হয় তখন সেটা সাদা থাকে এবং সেটাকে করতে হয়, আলাদা করতে হয়, শুকাইতে হয়, ভাজতে হয়, দেন তারপরে সেটাকে গ্রাইন্ড করতে হয়, তারপরে করতে হয়, মানে গলাইতে হয়, তারপরে হচ্ছে সেখানে বাকি অ্যাডিটিভ গুলো অ্যাড করা হয়। ওই একেবারে শুরুতে খেতে যে কাজটুকু, ওইটা হচ্ছে মেইনলি শিশু শ্রমের শিশুদের মাধ্যমে করানো হয়। তো ওই জোর করে করানো হয়, ওইখানে আসলে বেতন টেতন অনেক কম দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে দেওয়াই হয় না, শুধুমাত্র খাবার টাবার দেওয়া হয়। এই জন্যই চকলেটের দামটা কম রাখা সম্ভব হতো। তো ওই জন্য হচ্ছে মাসাদিও হায়দারার 2 ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং তারপর থেকে মাসাদিও হায়দারা ডিসিশন নেয় যে সে কোনো একটা পরিবর্তন আনবে। এবং এখানে দেখেছি যে সে পরিবর্তন আনবে যখন ইনিশিয়ালি চেষ্টা করে, সে অনেকবার মার খেয়েছে, তারপরে একেবারে মেরে রক্তাক্ত করে দিয়েছে তাকে, তারপরে সে উঠে দাঁড়িয়েছে, কারণ তার মনে হচ্ছে দৃঢ় সংকল্প সে কিছু একটা পরিবর্তন আনবে। প্রথম গল্পে এই লাস্টের দিকে এই অংশটা ছিল এবং আমার কাছে মনে হয়েছে যে এই একটা পয়েন্টই আসলে পুরা গল্পটাকে বেগবান করেছে। সেকেন্ড বইটাতে গিয়ে আমরা প্রফেসর স্যামুয়েল জনসনকে আরেকটু ভালো করে চিনেছি। প্রফেসর স্যামুয়েল জনসন, তিনি হচ্ছেন একজন আর্কিওলজিস্ট নাকি প্যালেন্টোলজিস্ট, আর্কিওলজিস্ট খুব সম্ভবত, হ্যাঁ আর্কিওলজিস্ট। তো তার ফ্রেন্ড হচ্ছে ডেভিড পোকারম্যান, তার কাছে আসে কোনো একটা আর্কিওলজিস্ট যেহেতু, তো বুঝে নেন কিসের জন্য আসে।
এখান থেকেই গল্পটা মেইনলি সেকেন্ড বইটা স্টার্ট হয়েছে। এই অধ্যায়টা নতুন, প্রথম বইতে ছিল না। এরপরে দ্বিতীয় বইটির গল্প যখন এগিয়েছে তখন আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছি। প্রথম বইটাতে আমরা ইফতেখারকে অনেক দুর্বল দেখেছি এবং প্রথম বইটাতে ইফতেখারের একটা ক্ষমতা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে সে অনেক ভালো ইন্টারোগেশন করতে পারে। সে খুব ভালো ইন্টারোগেশন করতে পারে বলতে সে যখন ইন্টারোগেশন করে যার স্বীকারোক্তি সে নিচ্ছে সে কেন যেন ভয় পেয়ে সবকিছু স্বীকার করে। কিভাবে, পদ্ধতিটা কি, এটা নিয়ে আলোচনা করা হয় নাই, এটাকে রহস্য রাখা হয়েছে। সেকেন্ড বইতে এসে এটাকে আমরা অনেক বেশি প্রবলভাবে দেখেছি এবং আমার কাছে যতগুলো ইন্টারোগেশন হয়েছে প্রত্যেকটাকে অনেক সহজ মনে হয়েছে, যে সহজভাবে ইন্টারোগেশনগুলো শেষ হয়ে গিয়েছে। এরপরে প্রথম বইতে একটা মূল চরিত্র ছিল পিটার বুন, এই ফ্ল্যাপে লেখা আছে। সেকেন্ড বইতে পিটার বুনের একটা কন্টিনিউশন, আমরা পিটার বুনের না, ঠিক সরাসরি এনডি মর্গান নামে একটা চরিত্রের কন্টিনিউশনটা পেয়েছি। এইখানে গিয়ে আমার হচ্ছে সেকেন্ড ব্যাড পয়েন্ট মনে হয়েছে যে প্রথম বইটাতে আমাদের কাছে পিটার বুনকে যতটুকু শক্তিশালী মনে হচ্ছিল, সেকেন্ড বইতে যখনই পিটার বুনকে এনডি মর্গান নামে নামকরণ করা হচ্ছে তখনই তার চরিত্রটা আসলে অতটা স্ট্রং না। এবং একই সাথে প্রথম বইতে ইফতেখারকে যতটুকু দুর্বল হিসেবে দেখানো হয়েছিল, দ্বিতীয় বইতে সে অনেক শক্তিশালী হয়ে গেছে। এটাকে ব্যাড পয়েন্ট বলা উচিত না আসলে, এটা টেকনিক্যালি একটা ভালো পয়েন্ট হিসেবে চিন্তা করা যেতে পারে এভাবে যে প্রথম বইতে আমরা ইফতেখারকে অনেক দুর্বল দেখেছি, সে ধীরে ধীরে ইভলভ করেছে। সেকেন্ড বই থেকে তাকে আমরা শক্তিশালী দেখেছি এবং প্রথম বইতে আমরা পিটার বুনকে যেরকম শক্তিশালী দেখেছি, সে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে হোক বা ইফতেখারের এই ইভলিউশন হওয়ার কারণে হোক, এনডি মর্গানকে তুলনামূলক দুর্বল মনে হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত, বাট আমার কাছে ব্যালান্স লেগেছে, যে হচ্ছে ব্যালান্সড হতে পারতো যদি হচ্ছে একটু ভিন্ন রকম ভাবে, একটু যদি রেজিস্টের ব্যাপার থাকতো। সো এটা আসলে খুব বেশি মেজর কোনো পয়েন্ট না। মেজর পয়েন্টটা কি? মেজর পয়েন্ট হচ্ছে পুরা গল্পের টাইম লাইনটাকে যদি আমরা এক করি, এই একটা মাত্র পয়েন্ট আমার কাছে ব্যাড মনে হচ্ছে। বাকি এর আগে যে দুটা পয়েন্ট আলোচনা করলাম ওগুলো খুবই ছোট ছোট পয়েন্ট, লেম পয়েন্ট, ওগুলো নর্মালি সাধারণত পড়াশোনায় কেউ নোটিসও করবে না। আমি অনেক খুঁতখুঁতে স্বভাবের বলে হয়তো নোটিস করছি। এটা নর্মালি এটা গল্পের মেজর কোনো জিনিসও না, জাস্ট মাইনর দু একটা কথা। এবার যদি আমরা গল্পের টাইম লাইনটা নিয়ে যদি বা গল্পের সিরিয়ালটা নিয়ে যদি একটু চিন্তা করি, এবং এই জিনিসটা একটু হবে, একটু হচ্ছে স্পয়েল হইতে পারে। সো যারা বইটা পড়েছেন তারা ডেফিনেটলি শুনতে পারবেন, যারা বইটা পড়েন নাই তারা একটু সতর্ক হয়ে শুনবেন। সেকেন্ড যদি পার্টটা পড়েন, সেকেন্ড পার্টের এই ফ্ল্যাপে লেখা আছে কিছুটা। ধরেন এই গল্পটা কিভাবে হয়েছে, আমি এই জিনিসটা খুব ভালো পারি, আমি নর্মালি কম্পাইল করতে পছন্দ করি। এই গল্পে কি হয়েছে, পুরা গল্পটা শুরুটা হলো কি হবে, শুরুটা হলো হচ্ছে ওই ইয়াতে খুন হওয়ার মাধ্যমে, ধানমন্ডিতে একটা লাশ পাওয়া গেল তার মাধ্যমে। আচ্ছা ওকে ফাইন, লাশ পাওয়া গেল, কেন ধানমন্ডির ওই লাশটা কেন পাওয়া গেল? তার কারণ হচ্ছে জামান সারোয়ার নামে একজন ব্যক্তিকে ছিনতাই করে নিয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা এটা আমি উপরে হচ্ছে স্পয়লার অ্যালার্ট দিয়ে দিব, কারণ এখানে বেশ ভালো স্পয়লার আসবে। একেবারে যদি আমরা পুরো গল্পটাকে ভাঙি, এখানে আমরা দেখতে পাবো যে একটা সার্টেন পয়েন্টে গিয়ে ইফতেখার হচ্ছে প্রেরণাকে খুন করে। কেন খুন করে? তার কারণ হচ্ছে আকরাম খান, তার বস, তাকে লজিক দিয়েছিল যে প্রেরণা হচ্ছে এক ধরনের কমিউনিস্ট। কমিউনিস্ট হলে কেন খুন করতে হবে? প্রেরণা তো ইফতেখারের লাভ অফ দ্য লাইফ, তাকে কেন খুন করতে হবে? তো হচ্ছে কমিউনিস্টের কারণে খুন করবে, এই ব্যাখ্যাটা আমার কাছে পছন্দ হয় নাই। আচ্ছা মানলাম খুন করলো, কেন খুন করতে হবে, কেন খুন করতে বলছে আকরাম? তার কারণ প্রেরণার সাথে ডক্টর জামানের একটা ছিল, একটা সম্পর্ক না মানে পরিচয় ছিল। তারা ইউএসএ তে একই মেডিকেল কলেজে পড়াশোনা করেছে। ওকে ফাইন, তাহলে জামানকে কেন লাগবে? আপনার কাছে ব্যাখ্যাটা একটু অড লাগে না? যে হচ্ছে আমার জামানকে কোনো একটা কারণে জামানকে দরকার, জামানকে ফলো করা দরকার। ইউএস এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছি, ইউএস এর একজন এজেন্ট চিন্তা করতেছে আমার জামানকে ফলো করা দরকার, বাট আমি যদি জামানকে সরাসরি ফলো করার জন্য বাংলাদেশে যাই, জামানকে প্রথমত পাবো না, দ্বিতীয়ত হচ্ছে জামান সতর্ক হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে প্রেরণাকে খুন করা হবে, এবং হচ্ছে প্রেরণা যেহেতু ইউএস সিটিজেন, তার সেই খুনের তদন্ত করতে আমি হচ্ছে বাংলাদেশে নামবো। এটা একটু পেঁচানো মনে হয় না? এটা একটু লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল না? আচ্ছা মানলাম যে হচ্ছে প্রেরণাকে খুন করলো, তারপর হচ্ছে কেন? কারণ জামানকে করতে হবে, জামানকে হচ্ছে
জামানের নজরদারিতে রাখতে হবে। আচ্ছা, তাহলে জামানকে যে নজরদারিতে রাখতে হবে কেন? তার কারণ জামানের সাথে মাইক অরওয়েল নামে একজন ব্যক্তির খুব ভালো সম্পর্ক ছিল। মাইক অরওয়েল এর সাথে গল্পের সম্পর্ক কি? মাইক অরওয়েল হচ্ছে প্রফেসর স্যামুয়েল জনসনের নাতি, এবং প্রফেসর স্যামুয়েল জনসন যে গুপ্তধনটা আবিষ্কার করেছিলেন, এবং ডেভিড পোকারম্যান হচ্ছে একটা ডায়েরি লিখে রেখেছিল গুপ্তধনের ব্যাপারটা, ওইটা হচ্ছে ওই ডায়েরিটা মাইক অরওয়েল চায়। এখন চাইলে ওটা তো আসলে এফবিআই এর কাছে, ওই ডায়েরিটা কিভাবে পাবে? তখন ও আমেরিকার 33টা বিভিন্ন জায়গা থেকে 33টা হচ্ছে বাচ্চা অপহরণ করে নিয়ে আসে এবং সেটার দাবি হিসেবে চায়। তার মানে দাঁড়াচ্ছে যে মাইক অরওয়েলকে ধরতে, এবং এটা সেকেন্ডারি একটা কারণ। প্রাইমারি কারণ কি? প্রাইমারি কারণ হচ্ছে মাইক অরওয়েলের কম্প্যানিয়ন হচ্ছে মাসাদিও হায়দারা। মাসাদিও হায়দারা চায় যে হচ্ছে, এবং ওই যে 33টা বাচ্চা একসাথে কিডন্যাপ করে নিয়ে আসছে, কেন কিডন্যাপ করে নিয়ে আসছে? তার কারণ হচ্ছে 33টা বাচ্চা কিডন্যাপ কেটে তাদেরকে ছেড়ে দিবে দুইটা শর্তে। প্রথম শর্ত হচ্ছে ডেভিড পোকারম্যানের ওই খাতাটা মাইক অরওয়েলকে দিতে হবে, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে এই যে কোকোর যে ফার্ম আছে, এই কোকোর ফার্মে এই যে শিশু শ্রম করানো হচ্ছে, তাদেরকে কিডন্যাপ করে নিয়ে এসে তাদেরকে যে অন্যায়ভাবে তাদেরকে দিয়ে পরিশ্রম করানো হচ্ছে, এই জায়গাটা বন্ধ করতে হবে। সো প্রথম পয়েন্টটা যদি আমরা ইগনোর করি, সেকেন্ড পয়েন্ট একটা ভালো একটা লজিক। সো এই সেকেন্ড দুইটা কারণে মেইনলি হচ্ছে তারা কিডন্যাপ করেছিল। তার মানে মাসাদিও হায়দারার যে ওই যে শুরুতে যে তার যে সন্তানকে অপহরণ করা হলো, এইটাই মেইন কারণ পুরো গল্পটা স্টার্ট করার। তার সন্তানকে অপহরণ করা হলো, তারপরে সে হচ্ছে ইউএসএ তে আসলো, মাইক অরওয়েলের সাথে দেখা হলো, মাইক অরওয়েলের সাথে মিলে 33টা সন্তান কিডন্যাপ করলো, তারপরে হচ্ছে তারা ইউএস কে দাবি করলো, ইউএস সরকারের কাছে দাবি করলো যে এই দুইটা দাবি তাদের মানতে হবে। তো তখন মাইক অরওয়েলের সাথে একটা কানেকশন পাওয়া গেল হচ্ছে জামান সারোয়ারের। তখন ইউএস থেকে এফবিআই ইনভেস্টিগেটর হচ্ছে বাংলাদেশে আসলো, বাংলাদেশে এসে নিয়ে হচ্ছে জামান সারোয়ারকে এগেইনস্টে তদন্ত করবে। এই জন্য ওখান থেকে আগে প্রেরণাকে খুন করতে বললো, প্রেরণাকে খুন করা হলো, তারপরে আসলো, তারপরে জামান সারোয়ারকে কিডন্যাপ করে নিয়ে গেল, এবং জামান সারোয়ারকে কিডন্যাপ করে নিয়ে গেলে তো মাইক অরওয়েল সতর্ক হয়ে যাবে। এই জন্য হচ্ছে ওই জামান সারোয়ারকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে, এবং একটা তৃতীয় কোনো একটা ব্যক্তিকে খুন করে জামান সারোয়ার এর জায়গাতে রেখে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে ওই ব্যক্তিটা জামান সারোয়ার, মানে জামান সারোয়ার মরে গেছে এরকম প্রমাণ করা হয়েছে। দেন তারপরে জামান সারোয়ারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং আলটিমেটলি দেখা যায় যে এটা একটা ট্রিক ছিল, মাইক অরওয়েলের একটা চালাকি ছিল। তার মানে মাইক অরওয়েলের এই সামান্য একটা চালাকি, যেটা এফবিআই ধরতে পারলো না, এর জন্য হচ্ছে এখানে আমার প্রেরণাকে গুলি করা হয়ে গেছে, এখানে জামান সারোয়ারের কে কিডন্যাপ করা হয়ে গেছে, জামান সারোয়ারের কিডন্যাপের ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা অলরেডি আরেকজনকে খুন করে নিয়ে ডেড বডি রাখা হয়েছে এখানে কয়েকটা, এবং ওই যে ডিএনএ রিপোর্ট প্রমাণ করার জন্য কয়েকটা বাচ্চাকে অলরেডি কিডন্যাপ করা হয়ে গিয়েছে। এই পুরা চেইন লাইনটা যদি চিন্তা করেন, তাহলে পুরা চেইন লাইনটা একটু লেই মনে হয়, যে ওই লঘু পাপে গুরুদণ্ড মনে হয়। এখন আপনি যদি এরকম ভাবে চিন্তা করেন যে এফবিআই তো বা সিআইএ তো এই কাজই করে, তাদের কাছে তো হচ্ছে মাইক অরওয়েলের জীবনের চাইতে, এবং গল্পের জায়গায় বলা হয়েছে, এবং এই একটা জায়গাতে আমি পুরো জিনিসটা মেনে নিছি, এবং এই লাইনটা থাকার কারণে ইফতেখার একটা সময় বলতেছিল যে 33টা বাচ্চার জীবন বাঁচানোর জন্য হলেও মাঝে মাঝে হার স্বীকার করতে হয়, কিন্তু তখন বলেছিল না, 33টা বাচ্চার চেয়ে ইউএস এর মুখ রক্ষা করাটা বেশি গুরুত্বপূর্ণ। এই দিক থেকে আমি পুরাটা মেনে নিচ্ছি, ঠিক আছে, এটা তো হয়। একেবারে সামান্য কোনো কারণে ইউএসএ তো অনেক দেশে ইনভেট করে একেবারে লাখের পর লাখ মানুষ মেরে ফেলেছে। তার মানে ইউএস এর ওই ইউএস হার মানবে না এটা প্রমাণ করার জন্য মাইক অরওয়েলকে ধরার জন্য তারা এতটাই পাগল হয়েছিল যে জামান সারোয়ারকে কিডন্যাপ করা থেকে শুরু করে প্রেরণাকে খুন করা সবকিছু তারা করতে রাজি ছিল। এই একটা জায়গাতে আমি হচ্ছে পুরা চেইন লাইনটাকে স্বীকার করে নিয়েছি যে না, ঠিক আছে, এই দিক থেকে চিন্তা করলে পুরো চেইন লাইনটা মেনটেন হয়, চেইন লাইনটা ওকে। তাহলে হচ্ছে ওই যে সিরিয়াল বলতেছিলাম যে প্রেরণাকে খুন করা হলো কেন? জামান সারোয়ারকে হচ্ছে তার তার সাথে সম্পর্ক ছিল, তার সাথে হচ্ছে পরিচয় ছিল, ওইটার সাথে লিঙ্ক আপ করার জন্য। জামান সারোয়ারকে কেন লাগবে? মাইক অরওয়েলকে লাগবে। তাই মাইক অরওয়েলকে কেন লাগবে? তার কারণ মাইক অরওয়েল 33টা বাচ্চা হচ্ছে কিডন্যাপ করেছে। সে কেন কিডন্যাপ করেছে? তার কারণ হচ্ছে সে হচ্ছে একটা ডেভিড পোকারম্যানের একটা খাতা চায়, এবং হচ্ছে সে চায় হচ্ছে 33টা বাচ্চাকে জিম্মি করে রেখে যেন হচ্ছে ওই কোকো চাষের ওইটাকে যেন পরিবর্তন করা যায়। কোকো চাষের ওইটাকে পরিবর্তন করা লাগবে কেন? কারণ মাসাদিও হায়দারার দুইটা প্রাণপ্রিয় দুই সন্তানকে হচ্ছে কোকোর ওই ফার্মে কাজ করানোর জন্য কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল। যে পুরা গল্পটাকে যদি আপনি এই সুতা দিয়ে চিন্তা করেন, তাহলে হচ্ছে একটু উইক মনে হয়।
বাট ওই যে আমেরিকার ওই পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে ওকে। আমার কাছে জাস্ট এই একটা পয়েন্ট একটু খোঁচাইছে। বাট এছাড়া পুরা গল্পের স্টোরি টেলিংটা থেকে শুরু করে, গল্পের বর্ণনা থেকে শুরু করে, গল্পের অন্যান্য যে সুতা সেগুলো যে লিঙ্ক আপ করা, এগুলো থেকে শুরু করে নিয়ে একেবারে নিখুঁতভাবে সবকিছু শেষ করা হয়েছে। কোনো লুজ এন্ড থাকে নাই। তারপরে হচ্ছে এন্ডিংটা ভালো হয়েছে, পার্শ্ব চরিত্রের ডেভেলপমেন্টটা অনেক ভালো করা হয়েছে, ক্যারেক্টারাইজেশনটা অনেক ভালো ছিল, বর্ণনাটা অনেক ভালো ছিল, এসপিওনেজ ছাড়া অনেক কিছু ছিল। জাস্ট এই একটা জায়গাতে একটু সমালোচনা করলাম। তার মানে এই না যে আমি গল্পটা উপভোগ করি নাই, অসাধারণভাবে আমি গল্পটা উপভোগ করেছি। এখানে স্পয়লার অ্যালার্টটা সরে যাবে। তো হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে প্রথম প্রশ্ন যে এই বইটাকে আমি উপভোগ করেছি, 100% উপভোগ করেছি। এই বইটাকে আমি রেকমেন্ড করব, ডেফিনেটলি রেকমেন্ড করবো। যারা থ্রিলার বই পড়তে পছন্দ করেন, যারা এসপিওনাজ গল্প, ডিটেকটিভ গল্প বা ইন জেনারেল থ্রিলার গল্প যারা পড়তে পছন্দ করেন, তারা ডেফিনেটলি এই বইটা ট্রাই করবেন। অসাধারণ ছিল। বাট ওই একটা জাস্ট কিন্তু ছিল, আমার কাছে মনে হয়েছে যে, এবং এখানে একটা বলে রাখা ভালো, এটা কিন্তু লেখকের প্রথম বই। লেখক যখন হচ্ছে পড়াশোনা করছেন স্টুডেন্ট অবস্থায়, তখন তিনি হচ্ছেন এই গল্পটা লিখেছেন। যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাই, আরে ভূমিকাটা কই গেল, এই যে এখানেই লেখা আছে, দেখা যাচ্ছে, আই হোপ দেখা যাচ্ছে, সোহরাওয়ার্দী হল বুয়েট। সে যখন হলে ছিল তখন এই লেখাটা সোহরাওয়ার্দী হলে যখন ছিল। তার মানে লেখকের প্রথম লেখা হিসেবে মাইন্ড ব্লোয়িং একটা লেখা হয়েছে। তারপরেও আমি এরকম ভাবে সমালোচনা কেন করলাম, এটা লেখকের জন্য উন্নতি হয় সেই জন্য। এবং আমি পার্সোনালি চাই, এবং তিনি অনেকদিন ধরে লেখা বাদ দিয়ে রেখেছেন, তার আরো বেশ কিছু লেখা আছে, অতন্দ্রিলা ঘুমাওনি জানি, তারপরে হচ্ছে 1 2 3 4, তারপরে হচ্ছে আরেকটা বই ছিল ঘাসফড়িং থেকে কি একটা, যাই হোক। তো এই কয়েকটা বই আছে তিনি লেখা বর্তমানে একটু অফ রেখেছেন, বাট আমি চাই তিনি লেখালেখিটা কন্টিনিউ করুক। তার লেখা অসাধারণ হয়, বর্ণনা অসাধারণ হয়, সবকিছুই পারফেক্ট হয়। তো এটা ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো। এবং আমার 25 সালে পড়া 25টা সেরা বই যদি বলি, তার মধ্যে অবশ্যই এই 2টা বই থাকবে। অনেক এনজয় করেছি। এবং যারা হচ্ছেন থ্রিলার গল্প পছন্দও করেন না, তারা থ্রিলার গল্প শুরু করতে চান, এরকম যদি হয় তাহলে এই বইটা দিয়ে স্টার্ট করতে পারেন। কারণ এখানে শুধুমাত্র থ্রিলারের এলিমেন্ট না, এখানে আরো অনেকগুলো এলিমেন্ট ছিল। লম্বা একটা আলোচনা করলাম, কারণ আমার কাছে টু বি অনেস্ট বইটা অনেক ভালো লাগছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এই বই নিয়ে তেমন আলোচনা হয় না। যতটুকু ভালো এই বই, তার তুলনায় এই বইটা অনেক আলোচনা হওয়া উচিত। এটা করোনার সময় এসে প্রকাশ হয়েছিল, 2টা খণ্ডে আসলে প্রকাশ করার প্ল্যানও ছিল না, একটা খণ্ডে প্রকাশ করার প্ল্যান ছিল। বাট করোনার সময় এবং হচ্ছে অন্যান্য কারণে একটা খণ্ডে প্রকাশ করলে বড় হয়ে যায়, এই জন্য 2টা খণ্ডে প্রকাশ করা হয়েছে। যেমন প্রথম বইটা হচ্ছে 48 অধ্যায়ে শেষ হয়েছে, দ্বিতীয় বইটা 49 অধ্যায়ে শুরু হয়েছে। মানে এটা আসলে একটা খণ্ডে করার প্ল্যান ছিল, বাট পরবর্তী 2টা খণ্ড করা হয়েছে। তো এই হচ্ছে, এখনো ঘোরার চাল বাকি। লেখকের জন্য শুভকামনা থাকবে। এবং ডেফিনেটলি এই বইটা ট্রাই করে দেখবেন। লেখকের অন্যান্য বইও আমি ট্রাই করব সামনে, এবং ডিটেলসে ইন্টেন্সিভ রিভিউ অবশ্যই আসবে। যেহেতু অনেক দিন ধরে এই 2টা বই পড়ে ফেলে রেখেছি, আমার প্ল্যান ছিল এরকম ইন ডিটেলস আলোচনা করব। ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শুনেছেন, তারা কাইন্ডলি আরেকটু কষ্ট করে একটা কমেন্ট করবেন যে হচ্ছে পুরোটা শুনেছেন কিনা। পুরোটা শুনে থাকলে একটা কমেন্ট করে দিয়ে, এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগবে। আর হচ্ছে এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা গল্প নিয়ে, অন্য কোনো একটা বই নিয়ে, এরকম দীর্ঘ আলোচনায়। আনটিল দেন, দ্য ব্রাউন স্টোরি টেলার সাইন্স অফ।